মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। সংস্কার নিয়ে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন মির্জা ফখরুল। সাংবাদিকরা প্রশ্নের ঊর্ধ্বে নন, মন্তব্য তথ্য উপদেষ্টার। নীতি সহায়তা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত চান কমিশন প্রধান। দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও, এনসিপির সাবেক নেতা তানভীরের দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি, ৬ প্রস্তাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ারেও জড়াবে না বাংলাদেশ। এ নিয়ে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী দেশ, যা মোটেও কাম্য নয়। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বৈশ্বিক নানা ইস্যুর চাপে হারিয়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তা আলোচনায় রাখতে বিইউপি অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। গবেষকরা বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে না পারলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। হুমকির মুখে ফেলেছে গোটা অঞ্চলকেই। রোহিঙ্গাদের বড় অংশই তরুণ, তা ভুলে গেলে চলবে না। জুলাই আগস্টে এদেশে কি হয়েছে তা ওরাও জানে। অধিকার আদায়ে তারা অভ্যুত্থানে নামলে তা সুখকর হবে না। এমন ঘটতে পারে তা বলছি না, তবে শঙ্কা রয়েছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। মিয়ানমারের চলমান অস্থিরতাই এর প্রধান বাধা। মিয়ানমারের ৩ প্রধান অংশীজন সাময়িক জান্তা, আরাকান আর্মি ও ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। যে কোনো স্থায়ী সমাধানে অবশ্যই এই ৩ পক্ষকে অন্তর্ভুক্ত করতে হবে, বিশেষ করে আরাকান আর্মিকে, কারণ এখন রাখাইন রাজ্য তাদের নিয়ন্ত্রণে। সেমিনারে মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, করিডোর নয়, মানবিক চ্যানেলের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ, যা নিয়ে অংশীজনদের সঙ্গে ঢাকা প্রাথমিক আলোচনা করেছে। আমরা মানবিক করিডোর নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করিনি। এ বিষয়ে কোনো চুক্তি বা সিদ্ধান্তও হয়নি। মানবিক করিডোর আর চ্যানেল এক নয়। জাতিসংঘ এই চ্যানেল পরিচালিত করলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হতে পারে। তিনি অভিযোগ করেন, মানবিক করিডোর নিয়ে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী একটি দেশ, যা মোটেও গ্রহণযোগ্য নয়। মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম এ নিয়ে গুজব ছড়াচ্ছে। এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হবে চীনের। কই, তারা তো কিছু বলছে না, বরং রোহিঙ্গা সংকট সমাধানে তারা সর্বোচ্চ সহায়তা দিচ্ছে। নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল ঢাকা। দেশটি নতুন করে অস্থিতিশীল হোক তা চায় না বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন তিনি। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা। গণমাধ্যম আগের চেয়ে তুলনামূলকভাবে স্বাধীন বলে মন্তব্য করেন সম্পাদকরা। তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। আমাদের মধ্যে যে অনৈক্য, বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব
পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ডিজিটাল আইনেও 200-র মতন বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল, 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এ সময় বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে, সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করব। না পেরে বিরোধী থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাব। গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিকরাও প্রশ্নের ঊর্ধ্বে নন, তাদেরও জবাবদিহি থাকা উচিত বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ন্যায্য পারিশ্রমিক ও নীতিগত সহায়তা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। ধানমন্ডিতে মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় তারা এসব কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ সেমিনার, যেখানে রাজনৈতিক পট পরিবর্তনের আগে পরের গণমাধ্যমের নানা দিক উঠে আসে। নিজেদের সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন সংবাদকর্মী ও গণমাধ্যম মালিকরা। ডিজিটাল অ্যাক্টে কেন জেলখানা জীবন দিতে হবে? মুশতাক আহমেদের মতো লোককে কেন জীবন দিতে হয়েছে? কি অপরাধ ছিল মুশতাক সাহেবের? এই কথা নিয়ে কেউ কখনো কথা বলেছি? কথা বলার মতন কারো অবস্থা ছিল না। খারাপ প্রশ্ন হয়েছে, এই অভিযোগে সেই হাউসগুলি ঘেরাও করার হুমকি দেওয়া হয়। যদি গরু জবাইয়ের হাত থেকে বাঁচার জন্য মিডিয়া হাউসের সামনে আর্মি আর পুলিশ মোতায়েন করতে হয়, তাহলে কিভাবে সাংবাদিকতা হবে? সেমিনারে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যে জন্য প্রতিষ্ঠান নীতি নির্ধারকরাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায় এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায়। কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল না। এ সময় সংস্কার কমিশনের প্রধান জানান, আর্থিক নিরাপত্তায় আপোষ করতে বাধ্য হন সাংবাদিকরা। তাদের বিরুদ্ধে এখনো মিথ্যা মামলা হচ্ছে। আমাদের পেশার লোকেরা বাইরেও প্রশাসনের কর্মকর্তারাও বলেছেন যে সাংবাদিকদের বেতন ভাতার ব্যাপারটা আপনারা একটু দেখেন, এটা ঠিক না করলে সমস্যার সমাধান হবে না। সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্যও কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারের কাছে। স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যমেও গণতন্ত্র প্রয়োজন বলে মনে করেন কমিশন প্রধান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ মুহূর্তে সব সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানান তিনি। সকালে 12 দলীয় জোটের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে সংস্কার কাজ দ্রুত শেষ করে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানায় 12 দলীয় জোট। অধ্যাদেশের মাধ্যমে যেসব সংস্কার দ্রুত সম্ভব সেগুলো করার আহ্বান তাদের। রোববার সকালে সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সাথে আলোচনায় বসেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 15 দিনের মধ্যেই শেষ হবে প্রথম ধাপের আলোচনা। ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলাপের আহ্বান জানান তিনি। কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা, এই বিশ্বাস, এই আস্থা আমাদের আছে যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন, ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় উপনীত হতে পারব।
বৈঠকে দ্রুত সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানায় 12 দলীয় জোট। দ্রুত সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যেই ভোট দেওয়ার আহ্বান তাদের। সংসদের মেয়াদ 5 বছর এবং ভোটার হওয়ার বয়স 18 রাখার প্রস্তাব জোটের। এছাড়া মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের বিরোধিতা জানানো হয়েছে। ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন, এত উচ্চাকাঙ্ক্ষা চিন্তা করছেন যে মনে হচ্ছে যে আপনার মানে 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশকে ওনারা বদলিয়ে দেবেন। তা আমরা বলেছি যে আপনারা একটু নিচে নামেন, এত উপরে উঠেন না, এই মুহূর্তে এতটা সম্ভব নয়। আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা হয়তো করতে গেলে আপনার সময় ক্ষেপণ হবে। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। গণভোট ও গণপরিষদ নির্বাচনের সাথে একমত নয় 12 দলীয় জোট। ঐকমত্য কমিশনের 166টির মধ্যে 110টিতে একমত এবং 48টি প্রস্তাবে দ্বিমত তাদের। আলোচনা করা যাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তদের হামলায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। সন্ধ্যায় এই হামলার কথা ফেসবুক পোস্টে জানান এনসিপি নেতা সার্জিস আলম। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় গাড়ির গ্লাস ভেঙে তার হাত কেটে রক্তাক্ত হয়। হাসনাত আব্দুল্লাহকে উদ্ধার করার জন্য আশপাশের মানুষকে অনুরোধও জানান সার্জিস আলম। দুই উপদেষ্টার সাবেক এপিএস পিওর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদবির বাণিজ্যের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধান হয়। এছাড়া এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। রবিবার দুপুরে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। সম্প্রতি শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ ওঠে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদকের গোয়েন্দারা। তথ্য প্রমাণের ভিত্তিতে এবার প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। দুজন উপদেষ্টা যে এপিএস পিএস এবং আরও একজন সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ভাই ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দেখিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা সত্ত্বেও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসাবে তার ভাইয়ের নিকট থেকে অধিক মূল্যে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিরোধিতার পর এবার আদালতে গড়ালো নারী সংস্কার কমিশনের সুপারিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ও সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে কয়েকটি সুপারিশ নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। এতে সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার ও যৌনকর্মীর পেশার বৈধতা সহ 6টি সুপারিশকে বাতিল চাওয়া হয়েছে। নারী সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাব নিয়ে কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনীতির মাঠ। এসব সুপারিশ বাদ দেয়া এবং সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে সমাবেশও করেছে হেফাজতে ইসলাম। এবার এ নিয়ে রিট হলো হাইকোর্টে। এতে বলা হয়েছে 318 পৃষ্ঠার সুপারিশমালায় অন্তত 6টি প্রস্তাব ইসলামী শরীয়ত ও সংবিধানের সাথে সাংঘর্ষিক। সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষ সমতা, পুরুষের বহুবিবাহ নিষিদ্ধ, যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতির প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব বাতিল চাওয়া হয়েছে।
উত্তরাধিকার আইন ইসলামে যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে, কোরআনে যেভাবে বর্ণনা করা রয়েছে, সেখানে দেখা যায় নারীদেরকে কয়েকভাবেই সম্পত্তি দেওয়া হয়। এখানে শুধু একটা বিষয় আনা হয়েছে, ভাই বোনের ক্ষেত্রে অর্ধেক পাবেন, কিন্তু বাকি যে সকল আইন রয়েছে, বাকি যে সকল ক্ষেত্রে নারীরা আরও বেশি ক্ষেত্রে সম্পত্তি পান, এই বিষয়গুলা এই সংস্কার কমিশন বুঝতে ভুল করেছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের আইনজীবীদের। অনেকে বলছেন ধর্মীয় মূল্যবোধে আঘাত করার মতো সুপারিশ না করে বাস্তব সমস্যায় নজর দেওয়া দরকার। আবার অনেকের মতে কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা না করার সিদ্ধান্ত সরকার ও জনগণের। যারা নারী সংস্কার কমিশনের যারা ছিলেন তারা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মীয়, তারা বাংলাদেশের আচার অনুষ্ঠান, কাস্টমস, এগুলা মাথা রেখে কিন্তু সুপারিশ করা উচিত ছিল। কিছু কিছু সংস্কার আসছে যেগুলো ধরেন সাবকন্টিনেন্টে, শুধু বাংলার সাবকন্টিনেন্টে কিন্তু এটা মানুষ কিন্তু ইউজ টু না। এটা তো একটা রিপোর্টটা তো বাস্তবায়নের জন্য আপনার সুপারিশ করা হলো, সুপারিশ তো গ্রহণ করা হয়নি, কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। তাহলে আপনি যদি চাপিয়ে দেওয়া হতো তাহলে বলতেন যে আপনার ধর্মের উপরে আঘাত এসছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী কমিশনের প্রস্তাব নিয়ে পরবর্তী কার্যক্রম বন্ধের আদেশও চাওয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার নাতিবাজারে অনিয়মের অভিযোগে 6টি ভবনে অভিযান চালিয়েছে রাজুক। এর মধ্যে 2টি ভবন ভেঙে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে 8 লাখ টাকা। এছাড়াও এসব ভবন থেকে বৈদ্যুতিক মিটারও জব্দ করা হয়েছে। ঘিঞ্জি এলাকা পুরান ঢাকার তাঁতিবাজার। সরু অলিগলির এ এলাকায় ভবন নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা করেনি মালিকরা। রোববার দিনভর ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে অভিযান চালিয়েছে রাজুক। ভেঙে ফেলা হয় অনুমোদনহীন 2টি বহুতল ভবনের বিভিন্ন অংশ। নোটিশ ছাড়া ভবন ভাঙায় ক্ষুব্ধ ভবন মালিকসহ স্থানীয়রা। কেন যে বলতেছে, কেন যে কাটতেছে বিদ্যুৎ লাইন, এইটু আমাদের বলতেছে না। সিঁড়ি ভাঙছে, ছাদ ভাঙছে, পরবর্তী পরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বললেই আবার সেইটাকে কমপ্লিট করছে। এখন আবার নতুন করে কি হয়েছে এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। আমরা হইলো দোকানদার ভাড়াটিয়া, এখন সে বলতে আছে নিচতলায় নাকি কোনো মার্কেটের কোনো পারমিশন নাই। রাজুকের সমন্বিত অভিযানে জব্দ করা হয়েছে অনুমোদনহীন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানের 6টি বৈদ্যুতিক মিটার। এছাড়া নির্মাণাধীন 2টি ভবন মালিককে 8 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের পুরান ঢাকায় আসলে ম্যাক্সিমাম ভবনের নিচে আমরা দেখছি তারা কমার্শিয়াল ইউজ করছে। বাট যে 2টি ভবনের কথা বললেন, এই 2টি ভবনে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং এটা শুনলে আপনারাও অবাক হবেন যে তারা নিচতলাতে তারা মার্কেট করেছে, জুয়েলারি দোকান, এবং দোতলা, 3 তলা, 4 তলা তারা কারখানা করেছে, এবং 5ম তলাতে তারা আবার ফ্যামিলি রেখেছে, এবং ডেভিয়েশন যে অংশগুলো আছে তার আংশিক আমরা অপসারণ করছি। আর একই সাথে আমরা অন্যান্য যে 2-3টে ভবন অভিযান করেছি সেখানেও প্ল্যান দেখাতে না পারার কারণে। বাসযোগ্য নগরী গড়ে তুলতে সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে রাজুক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিভিন্ন কোম্পানির 190টি গাড়ি জব্দ করার আদেশ দিয়েছে আদালত। দুপুরে দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এনায়েতুল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চাশমে জাহান নিশির নামে থাকা কোম্পানি বা প্রতিষ্ঠানের যানবাহনগুলো জব্দ করার আবেদন করে দুদক। সেই আবেদনে বলা হয়, এনায়েতের বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দিনে 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগের অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করেছে দুদক। এর আগে 26 ফেব্রুয়ারি এনায়েতুল্লাহ এবং তার স্ত্রী ও ছেলে মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে যান এনায়েতুল্লাহ। চলতি অর্থবছরের 10 মাসেই প্রবাসী আয় এসেছে $24.5 বিলিয়ন, যা গত অর্থবছরের চেয়ে প্রায় $62 কোটি বেশি। গেল এপ্রিল মাসে এসেছে $275 কোটি। রেমিট্যান্সের ইতিবাচক প্রভাবে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $22 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে পারলে এই আয় আরও কয়েক গুণ বাড়বে। দেশের 1 কোটির বেশি মানুষ প্রবাসে কাজ করেন। দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান 6 থেকে 7%।
এপ্রিল মাসে $275 কোটি বেশি রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 35% বেশি। আর চলতি অর্থ বছরের 10 মাসে রেমিটেন্স এসেছে $25 বিলিয়ন কাছাকাছি, যা গত অর্থ বছরের পুরো সময় ছিল $24 বিলিয়ন কম। রেমিটেন্সের এই ইতিবাচক ধারা এখনো অব্যাহত রয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। আমরা যদি এই ধারাটা অব্যাহত রেখে রেমিটেন্স প্রবাহটাকে আরও জোরদার করতে পারি, এতে আমাদের বিশেষ করে বৈদেশিক ঋণের যে বোঝা, এটা একদিকে কমিয়ে আনা আমাদের পক্ষে সম্ভব হবে। অনেক বাণিজ্যিক যে এলসি খোলার কথা, ইনওয়ার্ড এলসি, এই ইম্পোর্ট এলসি, সে এলসি খোলাতে সহায়তা করবে। বিশ্লেষকরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে দেশের প্রতি আস্থা বেড়েছে প্রবাসীদের। তবে দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে রেমিটেন্স প্রবাহ বাড়বে কয়েক গুণ। আমাদের দেশের সমস্ত লোকরা কিন্তু একে সব লো স্কিল জবগুলো করে বা জিরো স্কিল জবগুলো করে, ক্লিনিং এগুলো। ওরা যদি একটা ট্রেডিংয়ে, ওরা যদি যে কোনো একটা ট্রেডিং যদি একটা স্কিল হয়ে যেত, তাই না, তাহলে এত ইনকাম ডিফারেন্স সেখানে কল্পনা করতে পারবেন না। প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা করা সহজ হবে বলে মত বিশ্লেষকদের। এবং এটা যদি বাড়ো, আমি আশ্চর্য হওয়ার। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে পবিত্র ঈদুল আজহায় কোরবানি যোগ্য গবাদি পশুর সংখ্যা প্রায় 1.25 কোটি। উদ্বৃত্ত থাকতে পারে 20.5 লাখ পশু। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। উপদেষ্টা জানান, দেশে কোরবানি যোগ্য গবাদি পশু আছে 1,24,47,337টি। এর মধ্যে 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ও ভেড়া এবং অন্যান্য 5,512টি। তিনি আরও জানান, কোরবানির পর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমদানির প্রয়োজন নেই বলেও জানান উপদেষ্টা। বলেন, অবৈধ পথে কোনো পশু যেন কেউ দেশে আনতে না পারেন সেই ব্যবস্থা নেবে সরকার। একই সঙ্গে বাজার স্থিতিশীল এবং দাম ক্রেতাদের নাগালে রাখতে নজরদারি থাকবে। সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। তো দেশের ব্যাংকগুলোকে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বিদেশে পড়াশোনা, চিকিৎসা, ভিসা ফি সহ নির্দিষ্ট কিছু খাতে টাকা পাঠানো আরও সহজ ও দ্রুত হবে। রবিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানায়। এর আগে শুধু নিজস্ব নামেই স্বীকৃত আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে ব্যাংকগুলো এ ধরনের রেমিট্যান্স পাঠাতে পারত। নতুন নির্দেশনায় এই সুযোগকে আরও সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্ক যেমন ভিসা, মাস্টার কার্ড বা ইউনিয়ন পের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের নির্ধারিত খাতে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দেবে। শেষ করছি বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।